দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছে আমি মিলা খন্দকার। শুরুতে আজকে শিরোনাম। দর্শক শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর শেখ হাসিনা সরকারের হত্যাযজ্ঞের ওপর স্বাধীন তদন্ত প্রতিবেদন সদস্য দেশগুলোর সামনে তুলে ধরলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তার্ক। বলেছেন, বাংলাদেশের সামনে গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জ বেশ কঠিন, তাই যে সুযোগ এখন তৈরি হয়েছে সেটি গ্রহণ করে সবাইকে কাজে লাগানোর তাগিদ দেন তিনি। কি হয়েছিল বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে, সেই প্রতিবেদন প্রকাশের পর এবার বিশ্ববাসীর কাছেও তুলে ধরলেন ফলকার তার্ক। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই অধিবেশনের সূচনা বক্তব্যে তার্ক বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সরকারও পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার ক্রমাগত নৃশংস পদক্ষেপ নিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করে। Of course, accountability is absolutely key, and we have seen it in so many other situations. Efforts have indeed begun. We also have reasonable grounds to believe that certain crimes against humanity were committed, directed against protesters and their supporters. অনুষ্ঠানে কথা বলেন অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহমুদুর রহমান সিংহ ও মাইন্ডটেকের সমন্বয়ক সঞ্জিদ ইসলাম। অভ্যুত্থানে কতটা নিষ্ঠুর আচরণ করেছিল হাসিনা সরকার তারা জানান সেসব দিনের অভিজ্ঞতার কথা। My younger brother, Mir Mahfuzur Rahman Mugdho, was shot in the forehead during the uprising. He was unarmed and harmless. I'm Sanjida. My brother's name is Shajdul Islam Shumon. We still not know whether my brother is alive or not. বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই আগস্টের অপরাধীদের বিচার নিশ্চিতে বাংলাদেশের আইন সংশোধন ও আন্তর্জাতিকরণ করা হয়েছে। Ladies and gentlemen, I wish to reaffirm the commitment of interim government for an impartial and credible investigation into the July-August massacre in Bangladesh and due judicial process for redress. To that extent, the International Crime Tribunal Act 1973 has already been amended to ensure fair trial and transparent judicial process. অধিবেশনের শেষে আবারও কথা বলেন ফলকার তার্ক। আশা প্রকাশ করেন, অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ায় এখন বড় সুযোগ বাংলাদেশের। It's a huge chance for the country at this pivotal time to deal with its past, to overcome its past, to reach a moment of healing and truth-telling, and that includes each and everyone within the society of Bangladesh. অধিবেশনে একাধিক দেশ ও সংস্থা বাংলাদেশের চলমান প্রক্রিয়াকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে। শুধু হাসিনাই নয়, বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে আছে। তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে। ডক্টর ইউনূস স্কাই নিউজকে জানান, শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে বিচার প্রক্রিয়ার কারণে অন্তর্বর্তী সরকারের আমলেই তা সম্ভব কিনা তার নিশ্চয়তা দেননি প্রধান উপদেষ্টা। এছাড়া হাসিনা আমলে আয়নাঘরে বীভৎস নির্যাতনের কথাও উল্লেখ করেন তিনি। মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বৈঠকের পর এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। চুক্তি অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোসাটমের অর্থায়ন ও তত্ত্বাবধানে মিয়ানমারে 100 মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। কেন্দ্রটি নির্মাণ শেষে পরিচালনার দায়িত্ব রোসাটমের হাতে থাকবে। মঙ্গলবার মস্কো সফরে যান মিয়ানমারের জান্তা প্রধান। ক্রেমলিন প্রাসাদে পুতিনের সাথে হয় বৈঠক। এ সময় মিয়ানমারের সাথে রাশিয়ার সম্পর্কের উন্নতির প্রশংসা করেন ভ্লাদিমির পুতিন। রাশিয়াকে 6টি হাতি উপহার দেওয়ার জন্য হ্লাইংকে ধন্যবাদ দেন পুতিন।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় 18 জনের প্রাণ গেছে, আহত আরও 32 জন। এছাড়াও হামলাকারী জঙ্গিদের 16 জনই নিহত হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, আত্মঘাতী বোমা হামলায় জড়িত 4 জঙ্গি গাড়ি বিস্ফোরণে এবং বাকিরা সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বান্নু ক্যান্টনমেন্টে 2টি বিস্ফোরক ভর্তি ভ্যান গাড়ি ঢুকে পড়ে। এর পরপরই জঙ্গি ও সেনা সদস্যদের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। হামলার দায় স্বীকার করেছে হাজিফ গুল বাহাদুর নামের একটি সংগঠন। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আরও তলানিতে কিয়েভ ওয়াশিংটন সম্পর্কের পারদ। এবার ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র। এক বক্তব্যে কথা জানান দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। মূলত রাশিয়ার পরবর্তী হামলা ও অবস্থান সম্পর্কে সতর্ক করা হতো এসব গোয়েন্দা তথ্যে। ওয়ালস আরও জানান, শান্তি আলোচনা শুরু করলে শুধু তথ্য দেয়াই নয়, সামরিক সহায়তাও পুনরায় চালু করতে পারেন ট্রাম্প। এদিকে ইউক্রেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গেল 24 ঘন্টায় বিভিন্ন অঞ্চলে অন্তত 181টি ড্রোন ছুড়েছে রুশ সেনারা, যার মধ্যে 115টি আঘাত হানার আগে নিষ্ক্রিয় করেছে রুশ সেনারা। জেলেনস্কির সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও ইউক্রেনের খনিজ সম্পদের দিকে তীক্ষ্ণ নজর ডোনাল্ড ট্রাম্পের। তবে তা পেতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে কিয়েভ। দাবি, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের ক্ষেত্রে বাধা দিতে পারবে না কেউ। দেশটির সাথে চুক্তিতে পৌঁছাতে চেষ্টার কমতি রাখছে না ওয়াশিংটন। ওভাল অফিসে বাকবিতণ্ডায় লিপ্ত ট্রাম্প জেলেনস্কি। হোয়াইট হাউস থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসেন ইউক্রেনের প্রেসিডেন্ট, ফলে ভেস্তে যায় খনিজ চুক্তি। তবে ইউক্রেনের সেই লোভনীয় খনিজ পেতে হাল ছাড়েনি ওয়াশিংটন। চুক্তি সই করতে কয়েকদিন ধরেই কিয়েভের সাথে আতাতের চেষ্টায় মার্কিন প্রশাসন। আহ্বান জানান ট্রাম্পের কাছে জেলেনস্কিকে ক্ষমা চাইতে। এরপরই ওভাল অফিসের ঘটনাকে দুঃখজনক বলছেন জেলেনস্কি। প্রস্তুত রয়েছেন দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার জন্য। তবে খনিজ চুক্তির বিপরীতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের শর্ত জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ডেনিস শিমাহাল। সেই সাথে বাধা দেয়া যাবে না ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার ক্ষেত্রেও। এদিকে জেলেনস্কি ট্রাম্প বাকবিতণ্ডার পরই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ছাড়া যুদ্ধ চালিয়ে যেতে কতটা সক্ষম ইউক্রেন। কেননা গেল 3 বছরে জেলেনস্কির পেছনে $120 বিলিয়ন ঢেলেছে যুক্তরাষ্ট্র, যার সিংহভাগই গেছে সামরিক সহায়তায়। ইইউ নেতারা মনে করেন কিয়েভের স্বার্থে যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্ক উন্নয়ন জরুরি। আমি মনে করি যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্ক উন্নয়নে আমাদের এগিয়ে আসতে হবে। ওয়াশিংটন ইউক্রেন এবং ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। একই সাথে কিয়েভের প্রতিও সমর্থন অব্যাহত রাখতে হবে, তবে তার মানে এই নয় যে তা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে। সমর বিশেষজ্ঞরা মনে করেন মার্কিন সহায়তা ছাড়া মস্কোর বিরুদ্ধে বড়জোর 3 থেকে 4 মাস টিকতে পারবে কিয়েভ। ফ্রান্স ব্রিটেন কিছু সামরিক সহায়তা করলেও ক্ষেপণাস্ত্র আর আকাশ প্রতিরক্ষায় পিছিয়ে পড়বে ইউক্রেন। এছাড়া প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের বিস্ফোরক তৈরির সক্ষমতাও নেই ইউরোপের, যা এতদিন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বদলেছে বৈশ্বিক বাণিজ্যের সমীকরণ। অর্থনৈতিক সম্পর্ক আরও ভালো করতে মিত্র দেশগুলোর নানা খাতে বিনিয়োগ করছে রাশিয়া। আর ইউরোপীয় বাণিজ্যের লাভের আশায় চীন ও ইরানের সাথে দূরত্ব বাড়লেও এখন তা পরিবর্তনের পথে মস্কো। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বদলে দিয়েছে সব সমীকরণ। যুদ্ধের খরচ পার করে এবার বাণিজ্যে বাড়তি নজর পুতিনের। তথ্য বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যয় দাঁড়িয়েছে $200 বিলিয়ন, যা দেশটির জিডিপির 10%। বড় অঙ্কের ব্যয়ের পর এবার মনোযোগ নিজ অঞ্চলের অবকাঠামো উন্নয়নে। আগামী দশকে এশিয়া ও মধ্যপ্রাচ্যে ব্যবসা সম্প্রসারণে বাণিজ্য পথ নির্মাণে $70 বিলিয়ন ব্যয় করতে চায় মস্কো। তাই মিত্র দেশগুলোর সাথে চলছে যোগাযোগ স্থাপন। ভূরাজনৈতিক কারণে ইউরোপকে চাপে রেখে চীন ও ইরানের সাথে বেড়েছে আমদানি রপ্তানি। 2024-এ বেইজিংয়ের সাথে বাণিজ্য রেকর্ড $240 বিলিয়ন।
2030 সালের মধ্যে উত্তর সাগরে পণ্য পরিবহন হতে পারে সর্বোচ্চ 200 মিলিয়ন টন। তাই ইরানের রাশদ আস্তারা রেলপথে বিনিয়োগেও সম্মত হয় মস্কো। গেল বছর ইরানের সাবাহার বন্দরে নিয়ন্ত্রণ বাড়াতে ভারতের সাথে $370 মিলিয়ন 10 বছরের চুক্তি করে রাশিয়া, যেখানে রাশিয়া ও ইরানের সম্মিলিত বিনিয়োগ 68%। অবকাঠামোগত উন্নয়নের কারণে রাশিয়ার রাষ্ট্রীয় পরিবহন ব্যয় 927 বিলিয়ন রুবেল থেকে 180 বিলিয়নে নেমে আসবে বলে জানিয়েছে বিশ্লেষকরা। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে 5 বছরের পরিকল্পনায় একমত হয়েছেন আরব নেতারা। এটি বাস্তবায়নে $5,300 কোটি প্রয়োজন। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত না করে কিভাবে উপত্যকাটি পুনর্নির্মাণ করা যায় এই বিষয়ে পরিকল্পনার কথা জানান আরব নেতারা। এই পরিকল্পনাটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, পুনর্গঠন ও শাসন ব্যবস্থা এই 3টি ধাপে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী 6 মাসের অন্তর্বর্তী সময়ে ফিলিস্তিনি প্রশাসনের অধীনে গাজার ধ্বংসাবশেষ অপসারণে কাজ শুরু হবে। ধ্বংসাবশেষ সরানো হয়ে গেলে 12 লাখ মানুষের জন্য 2 লাখ অস্থায়ী বাসস্থান নির্মাণ করা হবে। পুনর্নির্মাণ করা হবে 60,000 ক্ষতিগ্রস্ত ভবন। পাশাপাশি গাজার সমুদ্রবন্দর ও আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্নির্মাণের কাজ পুরো দমে চলবে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কংগ্রেসে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধার করা হবে, কমানো হবে নাগরিকদের কর, দেশটির ফেডারেল বাজেটে ভারসাম্য আনার প্রতিশ্রুতিও দেন তিনি। যৌথ অধিবেশনে জোরে কথা বলা এবং বসতে অস্বীকৃতি জানানোই বের করে দেওয়া হয় ডেমোক্র্যাট সদস্য আল গ্রিনকে। যুক্তরাষ্ট্রের রোজা উপলক্ষে পাল্টে গেছে মুসলিম কমিউনিটির পরিবেশ। বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকাতে রমজান উপলক্ষে রেস্টুরেন্টগুলোতে ধুম পড়েছে বাহারি ও মুখরোচক ইফতারি বিক্রির। রোজার প্রথম দিন থেকেই নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান সহ বিভিন্ন স্টেটে বাংলাদেশি খাবারের দোকানগুলোতে রয়েছে রকমারি ইফতারির সমাহার। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ যেন রাজধানী ঢাকার জমজমাট ইফতার বাজার, যেখানে সাজিয়ে রাখা হয়েছে মুখরোচক নানা খাবার, জিলাপি, বেগুনি, চপ, পেঁয়াজু, বাকরখানি সহ বাহারি সব পদ। এ চিত্র নিউ ইয়র্কের বাঙালি এলাকার বিভিন্ন রেস্তোরাঁর। জ্যামাইকা, জ্যাকসন হাইটস সহ নিউ ইয়র্কের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে বিকেল থেকেই ভিড় করতে থাকেন রোজাদাররা। সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোলা বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, জিলাপি, হালিম, কাবাব, বিরিয়ানির। বিক্রেতারা বলছেন, এবারও থাকছে বিভিন্ন সাইজের ইফতার বক্স, যেখানে 10 থেকে 12 আইটেমের ইফতারি বক্স পাওয়া যায় $10। বাংলাদেশি যত সিগনেচার ডিশ আছে, মানে ওলগা ছানা, পেঁয়াজি, বেগুনি, সিঙ্গারা, আলুর চপ। এবারে যে দাম রেখেছিলাম সেম দামে আমরা খাবারটা বিক্রি করছি, কারণ নানান ভাবে আমাদের কমিউনিটি সমস্যা আছে। আমরা প্রতি বক্স ইফতারি $10.99 করে বিক্রি করছি। ভারী খাবারের পাশাপাশি রয়েছে নানা রকম ফল ও পানীয়। আম, আপেল, আঙুর, আনারস, মাল্টা সহ বিভিন্ন ফল কিনতেও ভিড় করেন অনেকে। ইফতার কিনতে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই। ফিরে যান অতীতে, খুঁজে ফেরেন বাংলাদেশের সোনালী দিনগুলোকে। যদিও আমরা এখানে বাঙালি অনেক ইফতারি সামগ্রী আমরা পেয়ে থাকি, তারপরেও দেশের মানুষকে সবসময় মিস করি। বাংলাদেশের কথা মনে হয় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নিয়ে মিলেমিশে যেভাবে ইফতার করতাম, এটাকে আমরা মিস করি। নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদে রোজাদারদের জন্য রয়েছে ইফতারের আয়োজন, যা চলবে রমজানের শেষ দিন পর্যন্ত। এদিকে রমজান উপলক্ষে বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে চলছে ইফতার মাহফিলের আয়োজন। প্রায় প্রতিদিনই একাধিক আয়োজন হচ্ছে হোটেল ও রেস্তোরাঁগুলোতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।